গত 4 মে 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শাসন ক্ষমতা চালানো যে দল সেই দল কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে এবং তারপরেই কিন্তু একটা নতুন টুইস্ট আমরা দেখতে পাচ্ছি। গতকাল আমাদের রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতগুলি অভিযোগ এনেছেন এবং সেই অভিযোগগুলিকে সামনে রেখে উনি বলেছেন যে না, উনি কিন্তু পদত্যাগ করছেন না এবং ওনার অভিযোগ যে প্রায় 100টার কাছাকাছি সিটে ওনাকে জোর করে হারানো হয়েছে। তো কাজেই এটি সাধারণ মানুষের কিন্তু ম্যান্ডেট নয় এবং সেই সমস্ত কারণ দেখিয়ে উনি কিন্তু পদত্যাগ করতে নারাজ। ঠিক এই রকম অবস্থায় সাধারণ পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের মনের মধ্যে ঠিক কয়েকটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে যে এই রকম সংকট বা সাংবিধানিক সংকট বা মন্তব্য এর আগে কেউ কিন্তু শোনেননি বা কারোর এক্সপিরিয়েন্স কিন্তু হয়নি। তো এই রকম অবস্থায় ঠিক কী হতে পারে, কারণ পদত্যাগে নারাজ মমতা, এবার কি হবে? তো দেখুন, আমি আপনাদের সামনে সাংবিধানিক ভিত্তিগুলোকে কিন্তু পরপর পয়েন্ট ওয়াইজ তুলে ধরার চেষ্টা করব এবং এরপরে ঠিক কী হতে পারে সেটাও একটা আইডিয়া বা ধারণা দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ, দয়া করে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। তো দেখুন, প্রথমেই বলি যে 4 তারিখে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেটি কিন্তু একটি সাংবিধানিক সংস্থা মানে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, যেটা কিন্তু ভারতের সংবিধান তাকে দায়িত্ব দেয়। তো সেই সংস্থা যখন কোনো রেজাল্ট প্রকাশিত করে এবং তারপর পদত্যাগ করা ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকে না। কিন্তু এরপরেও যদি কেউ কোনো দল বা কোনো দলের মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করতে না চান, তাহলে তার জন্য সংবিধানের বিশেষ কিছু নিয়ম কিন্তু আছে। পরপর 4টে পয়েন্টে আমি আপনাদের সামনে সেই নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে রাজ্যপালের ভূমিকা। দেখুন, আমাদের সংবিধান রাজ্যপালকে কিন্তু বিশেষ কিছু ক্ষমতা দিয়ে রেখেছে। আমাদের সংবিধানের 164(1) যে অনুচ্ছেদ, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে রাজ্যপাল হচ্ছে দ্য প্লিজার অফ দ্য গভর্নর, মানে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি রাজ্যপালের দ্বারা কিন্তু পরিচালিত হন। মুখ্যমন্ত্রীর ওপরে কিন্তু রাজ্যপাল থাকেন। তো যদি কোনো রাজ্যে ঠিক এরকম একটা পরিস্থিতি হয় যে যেখানে একটা নির্বাচনের ফল ঘোষণা হয়ে যাওয়ার পর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো কারণেই হোক তিনি যদি পদত্যাগ করতে না চান, তাহলে রাজ্যপাল তাকে কিন্তু সরাসরি কিন্তু ডিসমিস করতে পারেন এবং সেক্ষেত্রে সংবিধানের 164(1) অনুচ্ছেদে কিন্তু স্পষ্ট তা উল্লেখ আছে। তো আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটার ব্যতিক্রম হবে না। অবশ্যই যদি আমাদের রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি নিজে থেকে পদত্যাগ না করেন, রাজ্যপাল অবশ্যই তার ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে পারেন। সংবিধানে সেই প্রভিশন কিন্তু দেওয়া আছে। এরপরে কি আছে না, আস্থা ভোট বা ফ্লোর টেস্ট। কি আছে না, যদি কোনো জটিল পরিস্থিতি তৈরি হয় তখন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে অবশ্যই বলবেন এবং নির্দিষ্ট একটা সময় বেঁধে দেবেন। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মুখ্যমন্ত্রী সেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারেন বা ভোটে হেরে যান, তখন তাকে পদত্যাগ করতেই হবে, আর কোনো উপায় থাকে না। এবং এই ফ্লোর টেস্টের মাধ্যমেও কিন্তু কোনো রকম মুখ্যমন্ত্রী যদি কোনো জটিলতা তৈরি হয় তারও কিন্তু অবসান করা যায়। দেখুন, এছাড়াও সরাসরি কিছু নিয়ম আছে, যে নিয়মটি হচ্ছে নতুন সরকার গঠনের একটা প্রক্রিয়া। একক সংখ্যাগরিষ্ঠতা। দেখুন, নির্বাচনে কোনো দল বা জোট যদি প্রয়োজনীয় ম্যাজিক ফিগার, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 148 আউট অফ 294, সেইটাকে যদি ক্রস করে যায় বা যদি ম্যাজিক ফিগার যদি অতিক্রান্ত করে ফেলে, তবে রাজ্যপাল কিন্তু সরাসরি সেই দলের নেতাকে সরকার গঠনের জন্য কিন্তু আহ্বান জানাতে পারেন। তার মানে এখানে বর্তমানে বিজেপি 207টি আসন পেয়েছে এবং রাজ্যপাল ইচ্ছা করলে সেই দলের মনোনীত যে প্রধান নেতা তাকে কিন্তু সরাসরি সরকার গঠনের জন্য কিন্তু আহ্বান জানাতে পারেন। সংবিধানে কিন্তু সেই প্রভিশন দেওয়া আছে। এবং তারপর নতুন মুখ্যমন্ত্রী যখনই শপথ গ্রহণ করবেন, যেটা হচ্ছে আমাদের 9 তারিখে আছে মে মাসের, এবং সঙ্গে সঙ্গে কিন্তু পূর্ববর্তী মুখ্যমন্ত্রীর কার্যকাল আইনতভাবে কিন্তু সমাপ্ত হয়ে যাবে। উনি পদত্যাগ করুন আর নাই করুন, ওটা কিন্তু সরাসরি কিন্তু একদম খারিজ হয়ে যায় ওনার পদ। এছাড়াও সর্বোচ্চ পর্যায়ে কিন্তু রাষ্ট্রপতি শাসনের জারিরও কিন্তু একটা প্রভিশন থাকে। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে কোনো দলের সরকার গড়তে পারছে না
বা বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি নিজে থেকে সরেও যাচ্ছেন না, অর্থাৎ রাজ্যে যখন একটা সাংবিধানিক অচল অবস্থা বা কনস্টিটিউশনাল ব্রেকডাউন তৈরি হয় তখন রাজ্যপাল লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে একটা রিপোর্ট পাঠান এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আশা করছি সেরকম পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারিরও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো পরপর ধাপ অনুযায়ী আমি পরপর 4টি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 4টি পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্ট অবলম্বন করে রাজ্যপাল অবশ্যই পশ্চিমবঙ্গে কিন্তু নতুন সরকারের ঘোষণা করতে পারেন। তাহলে পরপর দেখুন কি কি আছে না, প্রথমে নির্বাচনের ফল ঘোষণা হয়, তারপরে কি হয় না রাজ্যপাল সেই ফলটাকে জাজমেন্ট মূল্যায়ন করে থাকেন এবং তারপর যদি প্রয়োজন পড়ে তো আস্থা ভোটে নির্দেশ দিতে পারেন। আস্থা ভোটে যদি কেউ ব্যর্থ হয়ে থাকে তাহলে রাজ্যপাল পদক্ষেপ গ্রহণ করেন এবং নতুন সরকার গঠন করেন। আর যদি এই সমস্ত করে যদি নতুন সরকার কোনোভাবেই সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে 356 প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি কিন্তু করা যেতে পারে। এখানে আমাদের সংবিধানের বিশেষ কয়েকটি ধারা কিন্তু মনে রাখতে হবে। দেখুন আর্টিকেল 163 যেখানে কিন্তু পরিষ্কারভাবে রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে কিন্তু বলা আছে। আর্টিকেল 164(1) যেখানে মুখ্যমন্ত্রী পদে থাকা বিষয়ে রাজ্যপালের ক্ষমতা সেটাও কিন্তু উল্লেখ করা আছে। আর্টিকেল 164(2) যেখানে মন্ত্রিসভার সম্মিলিত দায়িত্ব সেটা কিন্তু বলা আছে এবং মন্ত্রিসভার প্রত্যেকটি মন্ত্রী বিধানসভার কাছে কিভাবে তারা দায়িত্বপ্রাপ্ত কিভাবে সেটা কিন্তু একদম স্পষ্টতই উল্লেখ আছে। এছাড়াও আর্টিকেল 356 যেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি থেকে শুরু করে কি নিয়মে হয়ে থাকে সেগুলি স্পষ্টতই উল্লেখ আছে। তো কাজেই গণতান্ত্রিক কাঠামোতে সংখ্যাগরিষ্ঠতাই হচ্ছে শেষ কথা। কোনো একক ব্যক্তির ইচ্ছায় কিন্তু কোনো সরকার কখনো আটকে থাকে না। রাজ্যপাল সংবিধানের রক্ষক হিসেবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নতুন সরকার গঠন অবশ্যই কিন্তু নিশ্চিত করবে। তো সংখ্যাগরিষ্ঠতা হারালে পদে থাকা নয়, সংবিধানের পথ চলে গণতন্ত্রের মূল শক্তি এবং অবশ্যই কিন্তু এখানে যারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাদেরকে পদত্যাগ করা উচিত, সসম্মানে পদত্যাগ করা উচিত এবং নতুনদেরকে অবশ্যই কিন্তু সুযোগ দেওয়া উচিত। আপনারা কি মনে করেন? আপনাদের কি মনে হচ্ছে? সরাসরি আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে একটু বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।